রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দাখিল। পদত্যাগ করেছেন মন্ত্রী, এমপি ও দলের মহাসচিবের পদ থেকে। 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র দাখিল। সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার করতে না পারায় বিএনপির সমালোচনা জামায়াতের। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের বৈঠক, বিনিয়োগকারীদের সুরক্ষার আশ্বাস। সরকার প্রধানের ভারত সফরের বিষয়ে ইতিবাচক ঢাকা। সংবাদ শিরোনাম দেখছিলেন। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দাখিল। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে এই মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। নির্বাচনী কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আলোচনায় ছিল রাষ্ট্রের সর্বোচ্চ পদের জন্য নির্বাচনে মনোনয়ন পেতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও কয়েকটি নাম আলোচিত হলেও সবসময় তার নামই ছিল আলোচনার শীর্ষে। বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটি ও শীর্ষ নেতাদের বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হয়। প্রার্থী চূড়ান্ত হবার পরই বৃহস্পতিবার দুপুরে দলের স্থায়ী কমিটির সদস্য রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাবক ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দল মনোনয়ন ফর্ম জমা দিতে নির্বাচন কমিশনে যান। ফরমের সমর্থক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সহ অন্যান্য নেতাদের উপস্থিতিতে নির্বাচনী কর্মকর্তা সিইসি এএমএম নাসিরউদ্দিনের কাছে ফখরুল ইসলামের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। পরে চিফ হুইপ গণমাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন। বিএনপির প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মনোনীত হয়েছেন এবং তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে নির্বাচিত করতে চাই এবং নির্বাচন হবে আমাদের সংসদ ভবনে। আমরা 17 বছরের জঞ্জাল আমরা গত 5 মাসে যতখানি সম্ভব তাতে পরিষ্কার করার চেষ্টা করছি, ভবিষ্যতে আরও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কাজে তারই ধারাবাহিকতায় তারই ফলশ্রুতিতে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হবে। এ সময় বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, এটা নিয়ম রক্ষার কোনো নির্বাচন নয়। রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে, এটা গণতন্ত্রের সৌন্দর্য বাড়াচ্ছে। আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। সুতরাং এটা কোনো মতেই নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। বিকেলে কমিশনের সচিব বলেন, দুই প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 16 আগস্ট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন দুজনা, একজন হচ্ছেন ডক্টর অলি আহমেদ বীর বিক্রম আর একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আগামী 16 তারিখ সকাল 10টা থেকে এই মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কিনা যাচাই বাছাই করব। এই যাচাই বাছাই আমাদেরকে সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন কর্মকর্তা আসবেন ওনাদের সিগনেচারগুলো ভেরিফিকেশন করার জন্য। আগামী 20 আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদের সদস্যরা এই নির্বাচনে ভোট দেবেন। রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার এম হাফিজউদ্দিন আহমদ। 20 আগস্টের পর বঙ্গভবন পাবে এক নতুন বাসিন্দা, দেশ পাবে নতুন রাষ্ট্রপ্রধান। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এর আগে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুলের হাতে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র তুলে দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী ও এমপির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। দেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিবের পদ থেকে সদ্য পদত্যাগ করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলের বাইরে গিয়ে সংসদ সদস্যদের ভোট দেওয়ার বিধান না থাকা এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকারে থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়া আনুষ্ঠানিকতা মাত্র। বৃহস্পতিবার দুপুর 12:30টায় সচিবালয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতারা। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের জন্য মনোনয়ন দেয় বিএনপি। এ সময় মির্জা ফখরুলের হাতে মনোনয়নপত্র তুলে দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে
এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এই বিষয়টি আপনাদের সামনে আমরা সারা জাতিকে অবহিত করলাম। রুহুল কবির রিজভী জানান, মন্ত্রী, সংসদ সদস্য এবং মহাসচিব সহ বিএনপির সকল পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে কে দায়িত্ব পালন করবেন তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান রুহুল কবির রিজভী। আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী, তার কাছে দায়িত্ব দেওয়া আছে। তিনি যে প্রক্রিয়ায় যেভাবেই হোক তিনি সেই নিয়ে মতামত নিয়ে তিনি সেটা জানাবেন, সেটা আপনারা পরে জানতে পারবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্রের প্রস্তাবক হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং সমর্থক হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি পদে নির্বাচনে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র জমা দিয়েছে 11 দলীয় ঐক্য জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচনী কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সিইসির সাথে বৈঠক করেন জোট নেতারা। পরে ব্রিফিং করে হামিদুর রহমান আজাদ আশা প্রকাশ করেন বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হবেন অলি আহমদ। এ সময় সচিবালয়ে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠকের সমালোচনা করেন হামিদুর রহমান আজাদ। বলেন, এটি কাম্য নয়, অতীতে এমন রেকর্ড নেই। শেষ দিনে বৈঠক করেছে বিএনপি, এতেই বোঝা যায় দলটির প্রার্থী বাছাইয়ের সংকট রয়েছে। জামায়াতের নেতা আরও বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন না। অনুচ্ছেদটি সংস্কার চেয়েছিল 11 দল। গণভোটে এটা পাশ হওয়ার পরও বিএনপির একগুঁয়েমি ও দেশের স্বার্থকে প্রাধান্য না দেওয়ার কারণে এটি সম্ভব হয়নি বলে অভিযোগ করেন এই জামায়াতের নেতা। আমরা এখানে জিতবো কি হারবো এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক দ্বারায় ফিরিয়ে আনার জন্যেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। এমন একজন প্রার্থীকে আমরা এখানে নমিনেশন দিয়েছি যিনি জাতীয়ভাবে সমালোচনা বিতর্কের ঊর্ধ্বে। শেভরন ও মেটা সহ আমেরিকার শীর্ষ 25টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের 50 জন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল আশা করছে 2034 সালের মধ্যে বাংলাদেশ $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাবে। বেসরকারি খাতের নেতৃত্বে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। আমেরিকান ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগের বড় গন্তব্য হিসেবে সম্ভাবনা দেখছে। বিনিয়োগের জন্য যে সকল বাধা ছিল তা সরকার সংকুচিত করার প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে আসেন আমেরিকার শীর্ষস্থানীয় 25টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের 50 জন শীর্ষ কর্মকর্তা। প্রধানমন্ত্রীর দপ্তরে শুরু হয় টেকসই অর্থনীতির এই বৈঠক। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, তাদের পুঁজি, প্রযুক্তি, দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতাকে স্বাগত জানায় বাংলাদেশ। এ সময় বিনিয়োগকারীদের অনুকূল পরিবেশের জন্য সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদারের পাশাপাশি বিধিবিধান সহজীকরণ, কর ও ভ্যাট প্রশাসনের উন্নয়ন, মুনাফা নিজ দেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া সহজ, আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং সরকারি সেবাগুলোকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার কথা। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি অতুল কেশব বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব বজায় রাখার প্রত্যয়ের কথা বলেন। We believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology and know-how to advance the prosperity and happiness of the Bangladeshi people. This is a great country. We have American companies who have been here for decades, partnering with the people of Bangladesh, helping ensure prosperity, job creation, tax revenue, and we will continue to do that.
speaking as a member of the U.S. Chamber of Commerce, I would tell you that we received a very, very positive message from the government. মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো সম্পর্কে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। US Bangladesh Business Council, US Chamber of Commerce, Accelerate Energy, Chevron, Meta বা Facebook, Visa, US Soybean Export Council, MetLife, Boeing, Uber, Apple, the Asia Group, APR Energy, GE Vernova, VF Corporation, Corteva AgriScience, Salesforce, Ulka Semi, Pathao, Cisco, Abbott, Metrotrack, HSBC Bank, Standard Chartered Bank, Anchorless এবং Drinkwell এই 25টি কোম্পানি থেকে আজকে টপ টিয়ার যারা লিডারশিপ রয়েছেন ওনারা এসেছেন। অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত। তিনি জানান বাংলাদেশের বৃহৎ ও ক্রমবর্ধমান বাজার, তরুণ ও কর্মঠ জনগোষ্ঠী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কথা বৈঠকে আলোচনায় এসেছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ব্যাপারে ঢাকা ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। শামা ওবায়েদ বলেন, যখন দুই দেশের প্রধানের দ্বিপাক্ষিক আলোচনা হয় তখন অনেক সমস্যা সমাধানের সুযোগ থাকে। ভারতের দিক থেকে উচিত হবে সেই সুযোগকে কাজে লাগানোর ব্যাপারে আন্তরিক হওয়া। সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপর। দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট আরও প্রকট হয়েছে। কোথাও গ্যাসের চাপ কম, কোথাও আবার দীর্ঘ সময় বন্ধ থাকছে স্টেশন। ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন সিএনজি এবং ব্যক্তিগত গাড়ি চালকরা। এতে একদিকে যেমন বাড়ছে যাত্রী দুর্ভোগ, অন্যদিকে জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে নগরীর পরিবহন ব্যবস্থা। রাজধানীর গ্যাস সংকট আর সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরছেন মামুন আব্দুল্লাহ। আজ কতদিন ধরে গ্যাস নেই, সিএনজি দিলে গাড়ির দমার মাপ নাই, আমাকে খুব কষ্ট হইতেছে, চলতে কষ্ট আছে, খাইতে কষ্ট হইতেছে। 7টা বাজে না গাড়ি সিরিয়াল লাগে, 70 টাকার গাড়ি ঢোকে, আমাকে অশান্তি আর অশান্তি। এই আক্ষেপ একজন দিনমজুর সিএনজি চালকের, যার পরিবার চালানোর একমাত্র ভরসা সিএনজি চালানোর ভাড়া টাকা। তার মতো এমন অসংখ্য চালকের এখন একটাই চিন্তা, গাড়ির জমা টাকা উঠানো। তার থেকে টাকা বাঁচিয়ে সংসার চালানো দায় হয়ে পড়েছে অনেকের। এই সংকট কবে কাটবে একমাত্র উপর আল্লাহ পাকই জানে দাদা, আমরা আর বলতে পারি না। আমাদের সংসার চালানোর ট্রাপ হয়ে যাইতেছে, গাড়ির জমা উঠাইতে পারতেছি না, নিজেরা চলতে পারতেছি না। এখন তো খাওয়া দাওয়া করি নাই, সকাল থেকে নাস্তা পর্যন্ত খাইতে পারি নাই। টানা হেসরার ভিতরে চলতেছে আর কি ভাই, কোন রকম আছে আর কি, বাচ্চা খায় আছে আর কি। কক্সবাজারের মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি দেখা দেওয়ায় হঠাৎ করেই কমে গেছে গ্যাসের সরবরাহ। দৈনিক ৩,৮০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় তৈরি হয়েছে ঘাটতি, যার প্রভাবে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গাড়ির লম্বা লাইন। আজকে ঢুকছি আপনার 3 পাম্পে, এক পাম্পে দেওয়া পাইছি 70 টাকার, আর এক পাম্পে দেওয়া পাইছি হলো 60 টাকার। জমা 1 টাকাও কম নেই, আর 2 ঘন্টা গাড়ি চালাইলে 4 ঘন্টা 5 ঘন্টা দা গ্যাস নিতে। মিরপুর ওদিকে আপনার লিগা পাম্প ওটা পিছাড়ি না একবার বন্ধ করে রাখছে। সিরিয়ালে প্রায় 5 ঘন্টা বসে রয়েছি, ডিউটি কোন সময় করব? পাম্প স্টেশন কর্তৃপক্ষ বলছেন গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় অর্ধেকেরও কম। কবে নাগাদ সমস্যার সমাধান হবে তাও জানেন না তারা। নর্মালি তো আমাদের ফুল প্রেশার যখন 200, এখন তো আর 200 নাই, এখন তো 80, 100, 150 ওইবার গেলে মানে অনেক হয়। এই যে বন্ধ করে রাখার পরও প্রেশার ওঠে না, লাইনেই তো গ্যাস নেই, প্রেশার উঠবো কোথেকে? না, আমাদের তো আর কিছু করার নাই, এটা তো সম্পূর্ণ আপনারাই ভালো জানেন, সরকার এটা তো সম্পূর্ণ সরকারি ভালো জানে বা ভালো কইতে পারবে। প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের 35 থেকে 40% আসে এলএনজি থেকে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিগত আওয়ামী সরকার জ্বালানি খাতকে সংকটময় অবস্থায় নিয়ে এসেছে অভিযোগ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন,
বিদ্যুৎ গ্যাস সমস্যার সমাধানে সরকার আপ্রাণ চেষ্টা করছে। সিপিডি আয়োজিত সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী জানান, জ্বালানি সমস্যার সমাধানে সরকার সব উদ্যোগই নিয়েছে, তবে এর সুফল পেতে এখন দিন গোনা ছাড়া উপায় নেই। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। গ্যাস বিদ্যুৎ সংকট এখন চরমে। দেশব্যাপী বিদ্যুতের লোডশেডিং এর মধ্যে বাসাবাড়িতে রান্নায় পর্যাপ্ত গ্যাস নেই, সিএনজি স্টেশনে নেই গ্যাসের প্রেসার, আর কারখানায় গ্যাসের অভাবে সংকটে পড়েছে বহু কোম্পানি। এমন বাস্তবতা রাজধানী ব্র্যাকিনে জ্বালানি বিষয়ক সেমিনার আয়োজন করে সিপিডি। দুর্বল অবস্থায় তারা এই খাতটাকে পেয়েছেন। ব্যবসায়ীরা বলছেন জ্বালানি সংকটে ধুঁকছে শিল্প কারখানা। তারা জানেন না দিনে কিংবা রাতে কখন মিলবে গ্যাসের প্রেসার। এই সরকার ওই সরকার সেই সরকার সরকার আসবে যাবে ইয়া করবে, কিন্তু সেই জন্য জনগণ এবং ইন্ডাস্ট্রি যে সাফার করবে এটা কিন্তু হতে পারে না। আজকে কিন্তু আমরা এটাই কিন্তু সরকারের কাছে চাই। আই এম নট এক্সপার্ট, আমি কি এনার্জি কি মিক্সড হবে না হবে, আপনি কয়লা আনবেন, আপনি কি দিবেন, আপনি আমাকে তো ইন্ডাস্ট্রি করার সময় বলছেন আপনি আমাকে দিবেন। আপনি বলতে কিন্তু কেউ যদি মনে করে এই সরকার, নো, অল দ্য সরকার হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি। জবাবদিহিতা কোথায়? যে 30% সিস্টেম লস কেন এখন আমরা গ্রহণ করব? এখন করেন, এখন ইলিগাল লাইন কাটতে হবে। প্রাইমারি ফিউল, সেকেন্ডারি ফিউল, টারশিয়ারি ফিউল, এখন কোয়াড্রুপল ফিউলে জেনারেটর চালাই। আর কি করব? হাতে তো আছেই 5টা আঙ্গুল। শুরু করেছিলাম গ্যাস দিয়ে, তারপরে গেলাম ডিজেল, তারপরে গেলাম ফার্নেস অয়েল, তারপরে গেলাম এলপিজি, তারপরে গেলাম সিএনজি। আর কি এখন কি নিউক্লিয়ার বয়লার চালাবো? মানে আমাদের তো একটা লিমিট আছে। হাউ ফার ডু উই গো? সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী আশ্বস্ত করেন, গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী এরই মধ্যে 3 দফায় বৈঠক করেছেন শিল্প উদ্যোক্তাদের সাথে। গত 17 বছর অনুসন্ধান না করে শুধু ইম্পোর্টের উপরে বেস করে দেশটাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে যে ওই ইম্পোর্টের জন্য যদি ইনফ্রাস্ট্রাকচারটা যদি ঠিক মতো করতো, 2টা অফিসার ওই জায়গায় যদি 4টে অফিসারে বসাতো, তাহলে আমি মনে করি যে আজকে এই সমস্যাটা আমাদের দেখতে হতো না। ক্রাইসিসের সময় আসলে আমার কিছু করার নাই। এখন আমি গ্যাসও উত্তোলন করতে পারবো না, বা উইদাউট অফিসারও আমার যে গ্যাস আছে সেটা নামাতে পারবো না। এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে অফিসার হতে, এটা করা ছাড়া আমার কিছু নাই। নতুন খুব খননের পাশাপাশি 2029 সালের মধ্যে আরো 3টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সরকারি পরিকল্পনার কথাও জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, নিজেদের চাওয়া পাওয়ার আগে জনগণের সুযোগ সুবিধা এবং তাদের ভালো রাখার বিষয়গুলো নিশ্চিত করতে হবে। জনসমর্থন ধরে রাখতে নিজেদেরও কিছুটা সংশোধন করতে হবে বলে মন্তব্য তার। গতকাল সন্ধ্যায় রাজধানীর নয়া বাজারে মহানগর বিএনপি কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সাংগঠনিক টিম 8-এর বংশাল, কোতোয়ালি থানা এবং 31, 32, 33, 34, 35, 36 ও 37 নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। শিগগিরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হতে পারে, সেখানে দলের মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করার উপর জোর দেন। আমাদের যে জনগণের সমর্থন, সেই জনসমর্থনটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। শুধু নয়, আমি মনে করি ঢাকা শহরে আমাদের নির্বাচনের ফলাফলের যে বিপর্যয় ঘটেছে, সেই বিপর্যয়কে কাটিয়ে উঠতে হলে আগামী নির্বাচনের, জাতীয় নির্বাচনের আগে আমাদের নিজেদেরকেও কিছু সংশোধন করতে হবে। নিজেদের চাওয়া পাওয়ার আগে আমাদের জনগণের সুযোগ সুবিধা, জনগণ ভালো আছে কিনা সেটা আগে নিশ্চিত করতে হবে। তাহলে আমরা আমাদের দলের স্থায়িত্ব নিশ্চিত করতে পারবো এবং আমাদের নিজেদের চাওয়া পাওয়াটাকে আমরা ভবিষ্যতে আগামী দিনে প্রতিষ্ঠিত করতে পারবো। ই কমার্স প্ল্যাটফর্ম ঘরের বাজারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ঘরের বাজারে বিভিন্ন ব্র্যান্ড যেমন স্বস্তি, হানিরাজ, খেজুরি, গ্লারভেস্ট ও ইসলামিক লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড তাবায়ার ক্যাম্পেইন, ডিজিটাল কন্টেন্ট ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ। রাজধানীর বনশ্রীতে ঘরের বাজারের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঘরের বাজার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মাহমুদুল্লাহ কে নিয়ে ঘরের বাজারের পরবর্তী ক্যাম্পেইন ও ডিজিটাল কন্টেন্ট কার্যক্রম শুরু হবে শিগগিরই। নতুন এই পার্টনারশিপের মাধ্যমে নিজেদের বিভিন্ন ব্র্যান্ড ও পণ্যের কার্যক্রমকে আরও বড় পরিসরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে ঘরের বাজারের।
জমকালো আয়োজনে বাংলাদেশ ফুটবল লিগের দলবদল শেষ করল ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব। জাতীয় দলের বেশিরভাগ ফুটবলারকেই দলে ভিড়িয়েছে ক্লাবটি। জিকো, ফাহিম সহ বসুন্ধরা কিংস থেকেও যোগ দিয়েছে খেলোয়াড়দের বড় একটা অংশ। ঘরোয়া ফুটবলে প্রতিটি শিরোপা জয়ের লক্ষ্য মোহামেডানের। এদিকে ক্লাব লাইসেন্স ও ঘরোয়া ফুটবলের দলবদলের সময় আরও বাড়িয়েছে বাফুফে। আরও জানাচ্ছেন মানিক মাহমুদ। ফুটবল লিগের দলবদলে উৎসবের রং মোহামেডান ক্লাবে। ফুটবলার, ক্লাব ম্যানেজমেন্ট থেকে সবার মধ্যেই আনন্দের আমেজ। নতুন মৌসুমে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল গড়ার চেষ্টায় দেশের ফুটবলার ও ভালো মানের বিদেশি খেলোয়াড়দের দলভুক্ত করেছে ক্লাবটি। লিগ চ্যাম্পিয়ন ও দেশের অন্যতম সেরা দল বসুন্ধরা কিংসের অর্থনৈতিক সংকটে ক্লাবটির ফুটবলারদের পারিশ্রমিক বকেয়া পড়েছে। সেই সুযোগে কিংসের 9 ফুটবলারকে নিয়েছে মোহামেডান। শেষ মুহূর্তে যোগ দিয়ে আলোচনার জন্ম দেন দেশের অন্যতম সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো। নতুন মৌসুমে ট্রেবল জয়ের লক্ষ্য মোহামেডানের। জাতীয় দলের 11 ফুটবলার আছে দলটিতে। অচিরেই নিয়োগ দেওয়া হবে মানসম্মত বিদেশি কোচ। বিদেশি যে 4 জন খেলোয়াড়, তার মধ্যে গত বছর যারা খুব ভালো খেলা খেলেছে সেখান থেকেই 4 জন বিদেশি খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেছে। আমরা 2-3টা দেশের সাথে কথাবার্তা মোটামুটি 80-90% কনফার্ম। আমরা আগামী 15-16 তারিখের মধ্যে প্র্যাকটিস কল করব এবং এর আগেই আমরা একটা লাইসেন্সধারী বিদেশি কোচ আমরা দলে অন্তর্ভুক্ত করব। ফুটবলারদের বিদেশি কোটায় আবার ফিরেছেন সাদা কালো জার্সিতে দীর্ঘদিন খেলা সুলেমান দিয়াবাতে সান্ডেরা। টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দেওয়ার অপেক্ষায় জিকো, রহমত, ফাহিমরা। গোলকিপার দেখেন, ডিফেন্ডার দেখেন, আপনার সব দিকে বেস্ট প্লেয়ার আছে আমাদের মোহামেডান ক্লাবে। আর এবার যেহেতু অনেক ন্যাশনাল প্লেয়াররা আসছে মোহামেডানে, সো সব কিছু মিলে একটা ব্যালেন্স একটা টিম হয়েছে। একটা টিম চ্যাম্পিয়ন হতে যায় আপনার অবশ্যই এগুলো যদি কমিটমেন্ট যদি ঠিক থাকে অবশ্যই আমরা এবার ভালো কিছু করব। ক্লাব তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে প্রত্যেকটা পজিশন ওয়াইজ প্লেয়ার কালেক্ট করার জন্য। ইন ফিউচার কি হবে সেটা আসলে ডিপেন্ড করবে আমাদের পারফরমেন্সের উপর। দুর্ভাগ্য যে আমি প্রথমে সাইন করতে পারি নাই, আমি লাস্ট সাইডে যে নতুন প্লেয়ার আছি এবং আগের প্লেয়ার সবাই মিলে যদি আমরা একত্রবদ্ধ হয়ে যদি মাঠে খেলতে পারি তাহলে আশা করি আমরা এবার ইন্ডাস্ট্রি বাই গড়ে তুলতে পারবো। বাফুফেতে নিবন্ধিত ফুটবলারদের নাম জমা দেয় মোহামেডান। দল বদলের নির্ধারিত সময় শেষ হলেও ক্লাবগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে খেলোয়াড় নিবন্ধনে 19 আগস্ট পর্যন্ত সময় বাড়িয়েছে বাফুফে। সেই সাথে ফিফা নিষেধাজ্ঞা কাটিয়ে 17 আগস্ট পর্যন্ত ক্লাব লাইসেন্সিংয়ের সুযোগ পাচ্ছে বসুন্ধরা কিংস ও আবাহনী। চ্যালেঞ্জ কাপ দিয়ে আগামী 21 আগস্ট শুরু হবে নতুন মৌসুমের খেলা। 28 আগস্ট মাঠে গড়াবে বিএফএল। তার আগে 25 আগস্ট থেকে ফেডারেশন কাপের লড়াইয়ে নামবে দলগুলো। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দাখিল। পদত্যাগ করেছেন মন্ত্রী, এমপি ও দলের মহাসচিবের পদ থেকে। 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র দাখিল। সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার করতে না পারায় বিএনপির সমালোচনা জামায়াতের। প্রধানমন্ত্রীর সাথে মার্কিন ব্যবসায়ীদের বৈঠক। বিনিয়োগকারীদের সুরক্ষার আশ্বাস। সরকার প্রধানের ভারত সফরের বিষয়ে ইতিবাচক ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।